১৯২৫ সালে একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফোসেট আমাজন রেইন ফরেস্টে এমন একটি শহরের খোঁজে বের হয়েছিলেন যেটি নাকি স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছিল। আর শহরটি রাজা নাকি প্রতিদিন সোনার পাউডার দ্বারা গোসল করত। এমন একটি দিনে পার্সি ফোসেট নিজের ক্যাম্প থেকে তো বের হয়েছিল, তবে আর তিনি কোনোদিন ফেরত আসেননি। মিস্ট্রি টিভির আরেকটি পর্বে আবারও স্বাগতম। বন্ধুরা, আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট। এই রেইন ফরেস্টটি ৮টি দেশের সীমানায় বিস্তৃত, যার আয়তন ৭০ লক্ষ বর্গ কিলোমিটার। এত বড় আয়তনের জঙ্গলে ইন্ডিয়ার মতো ২টি দেশ এবং ইউনাইটেড কিংডমের মতো ২৮টি দেশ অনায়াসে ফিট হয়ে যাবে। যেভাবে মানুষ সমুদ্রের অনেক বড় অংশ এখনও পর্যন্ত এক্সপ্লোর করতে পারেনি, ঠিক একইভাবে আমাজন রেইন ফরেস্টের অনেক বড় অংশ এখনও পর্যন্ত মানুষের অজানার মধ্যে রয়ে গেছে। এখানকার উদ্ভিদ, প্রাণীকুল এবং মাইক্রোপসের মাত্র ১০% সম্পর্কে জানা সম্ভব হয়েছে। প্রতিদিন এখানে নতুন নতুন প্রজাতির আবিষ্কার করা হয়। আমাজন রেইন ফরেস্টে আনুমানিক ৪০,০০০ কোটি গাছপালা রয়েছে, আর এটি মূল কারণ আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস ডাকার। পুরো পৃথিবীতে যে পরিমাণ অক্সিজেন মজুত রয়েছে তার ২০% এই আমাজন রেইন ফরেস্ট থেকে উৎপাদিত হয়। একটি তালিকা অনুযায়ী আমাজন রেইন ফরেস্টে আনুমানিক ২০ লক্ষ মানুষ বসবাস করে থাকেন, যাদের কারোর বাইরের পৃথিবীর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, কেননা আমাজন জঙ্গলের অনেক বড় অংশ এখনও আবিষ্কার করা হয়নি। গভীর জঙ্গলে লুকিয়ে থাকা এমন হাজারো রহস্য এখনও দুনিয়াবাসীর কাছে রহস্য রয়ে গেল। আমাজন বনের এমন কিছু রহস্য সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব। কিছু রহস্য উন্মোচন করা হলেও অনেক রহস্য এখনও সবার সামনে উন্মোচিত হয়নি। সবার প্রথমে জানা যাক সিটি অব গোল্ড সম্পর্কে। আমাজন বনের আজ পর্যন্ত সবথেকে বড় রহস্য হলো এখানকার সিটি অব গোল্ড। বলা হয় কোনো এক সময় এখানে এমন একটি শহর অবস্থিত ছিল যেটি পুরো স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছিল। আর এখানকার রাজা প্রতিদিন স্বর্ণের পাউডার নিজের শরীরে মেখে তা আমাজন নদীতে গোসল করে ভাসিয়ে দিতেন। জি হ্যাঁ, ১৬০০ শতকে ইউরোপিয়ানস দক্ষিণ আমেরিকায় এসেছিল, যেখানে আমাজনের বন অবস্থিত। তারা নিজদের সাথে প্রচুর সৈন্য এবং ওই এলাকা দখল করার জন্য পরিকল্পনা করে এসেছিল। এখানে তাদের মুখোমুখি হতে হয়েছিল আমাজনের বাসিন্দাদের সাথে, যারা এখানে নিজেদের বসতি স্থাপন করেছিল। ইউরোপিয়ানসরা তাদের তৈরি করা বসতিগুলো কবজা করে বসে, আর ১৬০০ শতকের শেষের দিকে তারা খবর পায় যে আমাজন বনের গভীরে এমন একটি শহর রয়েছে যেটি পুরো স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে। আর এই খবর অনুযায়ী ইউরোপিয়ানসরা এই এলডোরাডো শহরের খোঁজ করা শুরু করে। পুরো আমাজন বন খোঁজার পর তারা এখানে অনেকগুলো মানব বসতিও খুঁজে পেয়েছিল, তবে যে শহরটির তালাশে তারা এখানে এসেছিল সেটি আর তারা খুঁজে পায়নি। তবে সেখানে তারা প্রচুর পরিমাণে স্বর্ণ পায়। পরবর্তী ২০০ বছর ধরে এই শহরটির খোঁজ চলে। পরে শহরটিকে মিথ ঘোষণা করা হয়। এরপরে ১৯০০ শতকে একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফোসেট এলডোরাডোর খোঁজে বের হয়। তিনি আমাজন রেইন ফরেস্টকে মোট ৮টি ধাপে ভ্রমণ করে, যেখানে তিনি এলডোরাডো তো দূরের কথা, দ্বিতীয় শহরটিও খুঁজে পায়নি, যেটির কথা ইউরোপিয়ানসরা বলেছিল। ভ্রমণের শেষের ধাপে পার্সি ফোসেট আমাজন বনের ভেতরে অবস্থান করেছিল, যেখানে তার সাথে শেষ দেখা হয়। এরপর পার্সি ফোসেট তার পরবর্তী গন্তব্যের খোঁজে বের তো হয়েছিল, তবে আর কখনো তিনি ফেরত আসেননি। এটি ২৯শে মে ১৯২৫ সালের একটি দিন ছিল। তিনি যে স্থান থেকে নিখোঁজ হয়েছিল সেটি ব্রাজিলের ম্যাটো গ্রোসো প্রদেশ ছিল। অনেক মাস ধরে খোঁজার পর মিলল না পার্সি ফোসেটকে, আর মিলল না পার্সি ফোসেটের মৃতদেহ। বিজ্ঞানীরা মনে করেন এই স্থানটি মানুষের বসবাসের জন্য একেবারে অনুপযোগী, যার জন্য স্থানটিতে কোনো বসতি বা শহর গড়ে ওঠা একেবারে অসম্ভব। তবে সময়ের সাথে সাথে যখন প্রযুক্তিও আধুনিক হয়ে উঠেছে, তখন আমাজনে কিছু এমন চিহ্ন পাওয়া গেছে যা দ্বারা প্রমাণিত হয় যে কোনো এক সময় এখানে মানুষ দ্বারা স্থানটিতে বসতি স্থাপন করা হয়েছিল। আসলে পার্সি ফোসেট যে জায়গার সন্ধান করছিল সে স্থানটি তো সত্যিই ছিল, তবে খোঁজ করার নিয়মটা ভুল ছিল। এখানে নানা সময়ে খোঁজ চালানোর পর গবেষকরা মাটি এবং বিভিন্ন বস্তুর নিচে মানুষের মৃত কঙ্কাল খুঁজে পায়। বিজ্ঞানীরা আমাজনে অনেক সময় লিডার স্ক্যানিং ডিভাইস মেশিন ব্যবহার করে গভীর জঙ্গলের স্তূপের নিচে পাথরের তৈরি স্থাপনা খুঁজে পায়, যেগুলো সময়ের সাথে সাথে জঙ্গল নিজের ভেতরে লুকিয়ে নিয়েছে। ন্যাশনাল জিওগ্রাফির দলও ক্যারিবিয়ানের পাশে ১৫ কিলোমিটার ভেতরে আমাজনে এমন একটি শহরের খোঁজ পায় যে শহরের স্থাপনাগুলো ২৫০০ বছর পুরনো, আর এই স্থাপনাগুলো বিশাল বিশাল পাথরের নিচে চাপা পড়ে আছে। কিন্তু এগুলোতে এলডোরাডো কোনটি বা এত বড় জঙ্গলে এলডোরাডো কোথায় অবস্থিত তা এখনও বিজ্ঞানীদের কাছে একটি রহস্য হিসেবে রয়ে গেল। নাম্বার ৪, এই ভয়ানক জঙ্গলে এমন এমন কাবিলা রয়েছে যারা আজ পর্যন্ত জঙ্গলের বাইরের পৃথিবীকে দেখেনি। জি হ্যাঁ, এই লোকগুলো জঙ্গলে কিভাবে জীবনযাপন করছে
এর সম্পর্কে অ্যানথ্রোপোলজিস্টরাও সঠিকভাবে জানেন না। এর মধ্যে এমন একটি জাতি রয়েছে যারা ফিরিফুকরার নামে পরিচিত, যারা ওয়েস্টার্ন ব্রাজিলে বসবাস করে। এই গোষ্ঠীর মধ্যে মাত্র 15 থেকে 20 জন বর্তমানে জীবিত রয়েছে। এই গোষ্ঠীটি সম্পর্কে আমরা 1998 সালের পরে জানতে পেরেছি, যখন প্রথমবার এদের বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ হয়েছিল। ওদের ভাষা শুনে এমন মনে হয়েছিল যেন তারা তাদের দুঃখ এবং বেদনা প্রকাশ করতে চাইছিল। আর যখন তাদের ভাষা ডিকোড করে বোঝার চেষ্টা করা হয়, তখন বোঝা যায় তাদের কাবিলা প্রথমে অনেক শক্তিশালী ছিল। এরপর কিছু দখলদার মাফিয়া জঙ্গলের ভেতরে মাইনিং করার জন্য তাদের গোত্রের অনেক সদস্যকে মেরে ফেলে, যাদের মধ্যে এই কিছু সংখ্যক মানুষ বেঁচে গিয়েছিল। এমন আরও কত শত জাতি রয়েছে যারা আমাজনের বিশাল এই জঙ্গলে নিজেদের বসতি স্থাপন করে হাজারো বছর ধরে বসবাস করছে। এ লোকগুলো কোথা থেকে এসেছে, কোথায় এদের হাজার বছর আগের বসতি স্থাপন করার উৎপত্তি, এই সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানেন না। নাম্বার 3, শত বছর ধরে ইতিহাসবিদদের এই বিষয়টি নিশ্চিত ছিল না যে এখানে বসবাসরত মানুষরা এখানে কবে এসেছিল। তবে 2017 সালে এই রহস্য তখন উন্মোচিত হতে থাকে যখন আর্কিওলজিস্টরা কলম্বিয়ার পাশে রেনফরেস্টে পাহাড়ের ভেতর কিছু আঁকাচিত্র দেখতে পায়। এই বড় বড় পাথরগুলো পাহাড়ের ভেতর পুরোপুরি চাপা অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ছবিগুলোকে বোঝার জন্য এর মানে বোঝা খুব জরুরি ছিল। যখন আর্কিওলজিস্টরা আরও 13 কিলোমিটার খনন করার পর জানতে পারে কোনো এক সময়ে এ পাথর কোনো এক গভীর গুহার মধ্যে অবস্থিত ছিল। এই 13 কিলোমিটার নিচের গুহাতে যে ছবিগুলো পাওয়া গেছে তা 12,000 বছর আগে ছিল, যে সময় বরফ যুগের শেষ অর্ধ চলছিল। আর তখন এ স্থানটিতে জঙ্গল নয়, বরং শুধু বরফ আর বরফ ছিল। এই ছবিগুলোতে কিছু এমন প্রাণীর ছবিও ছিল যা শুধু বরফ যোগেই ছিল, যেমন ধরুন ম্যাস্টোডন্স আর জায়ান্ট স্লথস। এই ছবিগুলো থেকে এ ধারণা করা হয় সে সময় এই স্থানটিতে মানুষ কিভাবে বসবাস করত আর কিভাবে তারা নিজেদের চাইতেও বড় আকারের প্রাণীদের শিকার করে থাকত। নাম্বার 2, 2019 সালে বিজ্ঞানীরা তখন চমকে যায় যখন তারা উত্তর ব্রাজিলে আমাজন ফরেস্টে মারা যাওয়া আইসল্যান্ডে একটি মৃত হামবেক হোয়েলের সন্ধান পায়। অবাক করার বিষয় তিমি মাছটি মারা যাওয়ার নয়, বরং এটি মৃত্যুর সময় প্রকৃতির নিয়মের বিপরীতেই ছিল। শুধু এটি নয়, তিমিটি আমাজন নদীর তীরে জমির উপর পাওয়া গিয়েছিল। আসলে 10 টন ওজনের এই তিমিটি তিমির বাচ্চা ছিল। শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরে আমাজনের নিকটবর্তী সমুদ্রে গরম পানি উপভোগ করে থাকে তিমি মাছ। কিন্তু এরা খাবারের খোঁজে দক্ষিণের দিকে অ্যান্টার্কটিকার নিকটে চলে যায়। তবে এই তিমি ফেব্রুয়ারিতে আমাজনের নিকটে কিভাবে মরল? ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা গেল এই তিমিটি 4 দিন পূর্বে মারা গিয়েছিল। না তো এই তিমির শরীরে কোনো শিকারের চিহ্ন ছিল, না ছিল এই তিমির শরীরে কোনো আঘাতের চিহ্ন। এখন অনেক প্রশ্ন উঠে যে তিমিটি এই জায়গায় কিভাবে পৌঁছালো, এটি সমুদ্র থেকে আমাজন নদীতে কেন এলো, আর সবথেকে বড় প্রশ্ন হলো এটি আমাজন নদী থেকে উপরের মাটিতে কিভাবে এলো। সেদিন এবং আজকের দিন পর্যন্ত এই রহস্য এখনও উন্মোচিত হয়নি। এখন অনেক প্রশ্ন উঠে যে তিমিটি এই জায়গায় কিভাবে পৌঁছালো, এটি সমুদ্র থেকে আমাজন নদীতে কেন এলো, আর সবথেকে বড় প্রশ্ন হলো এটি আমাজন নদী থেকে উপরের মাটিতে কিভাবে এলো। সেদিন এবং আজকের দিন পর্যন্ত এই রহস্য এখনও উন্মোচিত হয়নি। আর সর্বশেষ হলো নাম্বার 1, আমাজন জঙ্গলের আরও একটি গোপনীয় রহস্য 2013 সালে আবিষ্কৃত হয়, যখন পেরুর নিকটবর্তী স্থানে একজন কেমিস্ট্রির ছাত্র আমাজনে আজব একটি স্থাপত্য দেখে। এটি একটি উদ্ভিদের পাতার উপর বানানো হয়েছিল, যেটি দেখতে অনেকটা রহস্যময় ছিল। এটির ঠিক মাঝখানে একটি রেশমের পিরামিড বানানো ছিল, আর এটির চারপাশে রেশম দ্বারা তৈরি সুন্দর সুন্দর হ্যান্ড ছিল। সে ছাত্রটি এই বস্তুটির ছবি নেয় এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে এরকম স্থাপনা এর আগে কেউ দেখেনি। এর সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীদের একটি দল পেরুর সেই অংশে ভ্রমণে যায়। কিছু সময়ের মধ্যে তারা 45টিরও বেশি এমন স্থাপনার সন্ধান পায়, যেগুলো কিছু গাছের উপর আর কিছু গাছের পাতার উপর তৈরি ছিল। এই রহস্যজনক স্থাপনাগুলোকে সিল্ক হ্যান্ডস নাম দেওয়া হয়, আর এগুলোর মধ্যে কিছু স্থাপনা তারা তাদের সাথে গবেষণাগারে নিয়ে যায়। মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় হ্যান্ডসগুলোর উপর কিছু ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে। এই পোকাগুলো এই রেশমগুলো তৈরি করতে পারবে না, এটি তো নিশ্চিত ছিল। অর্থাৎ এই স্থাপনাটি এই পোকাগুলো তৈরি করতে পারবে না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর স্থাপনাটির মধ্যভাগের পিরামিডটি ব্যর্থ হয়ে এর ভেতর থেকে একটি মাকড়ের বাচ্চা বের হয়। আসলে স্থাপনাটি মাকড়ের একটি বিশেষ প্রজাতি দ্বারা তৈরি হয়েছিল, যা ওয়েস্টার্ন আমাজনে পাওয়া যায়। এই প্রজাতির মাকড়গুলো এই স্থাপনা বানানোর মূল উদ্দেশ্য তারা যেন চারপাশের হ্যান্ডস দ্বারা
অন্যান্য পোকামাকড় থেকে তাদের ডিমগুলো বাঁচাতে পারে এবং এই ডিম থেকে বাচ্চা বের হবার পর এই হ্যাঞ্চে আটকে থাকা পোকামাকড়গুলোকে যেন মাকড়ের বাচ্চাগুলো খেতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।